সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। আই যাওরা, গুড সকাল। তুই এখানে দাঁড়িয়ে চুরি করে আমাদের কথা শুনছিস বুঝি? আর যে কিছু না বলে নিজের শার্টের হাতা গুটিয়ে তার দিকে এগিয়ে আসছে। বড় ভাতের বাচ্চা, তুই প্রথম আমার বউ, তারপর আমার প্লট, এখন তুই আমার ফ্ল্যাটে এসে পড়েছিস। এসপি তাকে আসতে দেখে দরজার দিকে দৌড় লাগালো। আর যেও তার পিছু পিছু গেল। কটকটি, বেঁচে থাকলে মার্কেটে যাব। অন্যের বউকে নিয়ে মার্কেটে যাও, বের করছি আমি, তুই আজকে দাঁড়া। এসপি দৌড়ে লিফটে উঠে গেট বন্ধ করে দিল। আর্যের আগে হাত মুষ্টিবদ্ধ করে লিফটের দরজায় দুটো থাবা বসিয়ে ফিরে আসার আগেই এসপি আবারও লিফট খুলে পেছন থেকে বলে উঠল। চাইলে তুইও আমাদের সাথে যেতে পারিস। আজ যে পা বাড়াতে সে লিফট বন্ধ করে চলে গেল। আর যে ফ্ল্যাটে ফিরে আসতেই সানা রেডি হয়ে নিচে নামলো। চারিদিকে তাকিয়ে এসপিকে খুঁজে না পেয়ে সামনে তাকালো আর্যের দিকে। আপনি এসপিকে দেখেছেন? আর্যে মনে মনে ক্রুর হেসে স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে। এসপি, ও তো একটা স্বার্থপর ছেলে। দেখো কেমন তোমাকে এখানে ডেকে চলে গেছে। তোমার এসব স্বার্থপর বন্ধু ত্যাগ করা উচিত। সানা কপালে ভাঁজ ফেলে তার দিকে তাকালো। এসপি এমনটা লাইফেও কখনো করবে না। মুহূর্তে আর্যের মাথায় রাগ চড়ে গেল। দন্তপাটি পিষে বলে ওঠে। তোমার কি ওর উপর আমার থেকে বেশি বিশ্বাস? কথায় কথায় আপনি ওকে টানেন কেন? আর্যে নিজেকে সংবরণ করে নিল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে শুধালো। তুমি দাঁড়াও, আমি কোর্ট নিয়ে আসছি, তুমি আমার সাথে যাবে। সানা কিছু বলতে যাবে তখনই আর্যি এগিয়ে এসে তার ঠোঁটে আঙুল রেখে তাকে চুপ করিয়ে দিল। একটা কথা বলবে না, হয় আমার সাথে যাবে, নয় আমি তোমাকে বেরোতেই দেব না। এই বলে রমণীর কোনো প্রত্যুত্তর না শুনে ভারী ভারী কদম ফেলে আর্যে নিজের রুমে চলে গেল। জেপি প্রোডাকশন হাউসের সামনে সকালটা অস্বাভাবিকভাবে ভারী। একটার পর একটা নামি দামি গাড়ি এসে থামে। কালো ধূসর ধাতব ঝিলিক দেওয়া শরীর। প্রথম গাড়ি থেকে নামে ইবন, তারপর দ্বিতীয় গাড়ির দরজা খুলতেই নামেন সারহাদ। কালো পোশাক, সুচিন্তিত ভঙ্গি, মুখে এমন এক স্থিরতা যা আত্মবিশ্বাস নয় নিয়ন্ত্রণ। তারপর আসে রিয়ানা, ঈশানীয় সকল টিম লিডাররা। সবাই চলে যায় প্রোডাকশন হাউসের মিটিং রুমে। রুমটা অন্ধকারে বড়, চারিদিকে কাঁচের দেয়াল, মাঝখানে লম্বা টেবিল ডার্ক উডের। সবাই বসে অপেক্ষা সানা ও আর্যের। সারহাদ অলরেডি সানাকে কল করেছে, কিন্তু প্রতিবার ফোন বন্ধ আসছে। প্রোডাকশন হাউসের পার্কিং লটে এসে পরপর থামে আর্যে তিনটি গাড়ি। একটা তার বডিগার্ডের, একটাই সে আর সানা, একটাই জ্যাক ও কাইলিন। তাদের পেছনেই এসপি আসে, যেহেতু সে সানার অ্যাসিস্ট্যান্ট। সানা ও আর্যে নামতেই এসপি সানার দিকে তাকিয়ে বলে। সানা চল, আমরা আগে চলে যাই। পাশে দাঁড়ানো আর্যে এক মুহূর্ত লেট না করেই সানার হাত ধরে নিল আর এসপির দিকে কটমট দৃষ্টি নিক্ষেপ করে। এসপি তার দৃষ্টি রেখে বলে। আবে যাওরা, তুই বরং আমাদের পেছনে একটা সিসিটিভি লাগা। ট্রাস্ট মি, আমি তোর বউ নিয়ে পালাচ্ছি না ইয়ার। আমি ওর অ্যাসিস্ট্যান্ট, ওকে আমার সাথে যেতে হবে। আর্যে চিবিয়ে চিবিয়ে তার দিকে বাক্য ছড়ে। আমি জানি তুই ওর অ্যাসিস্ট্যান্ট, সেজন্য এখানে দাঁড়িয়ে আছিস, নাহলে কবে তোকে ছুড়ে ফেলে দিতাম। আর ও আমার সাথে যাবে, বুঝতে পেরেছিস? সানা আর্যের কর্মকাণ্ড বুঝতে পেরেই তার পেট ফেটে হাসি আসছে। সে হাসি চেপে তাকে আরো জ্বালানোর জন্য এসপির দিকে তাকিয়ে বলে ওঠে। এসপি এসব ছাড়, চল আমরা বরং যা। রমণী তার বাক্য সম্পন্ন করার আগে আর্যে তার কানে কানে বলে ওঠে। তোমাকে চাইছে 12 ভাতের সামনে আমি তোমাকে চুমু খাই? রমণীর আরেকটা কথাও বানানো না। কে জানে এই লোক কখন কি করে বসে। বিশ্বাস নাই এই লোকের সাথে। আর যে এসপির দিকে তাকিয়ে হিসিয়ে ওঠে। 12 ভাতের বাচ্চা, তোর থেকে 10 হাত দূরে থাকবি। এসপি কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করে। আচ্ছা, এটা তো 12 ভাতার হওয়ার কথা, তুই ভাতারই বলছিস কেন? আর যে মনে মনে বাঁকা হেসে বলে। কারণ তুই হাফ লেডিস। এই বলে সে সানার হাত ধরে সামনে এগিয়ে গেল। এদিকে প্রথমে তার কথা বুঝলো না এসপি। তার বুঝে আসতেই খেকিয়ে ওঠে। শালা জাউরার বাচ্চা, তোর লাইফেও বিয়ে হবে না। ভাগ্যের জেরে বিয়ে করেছিস, কিন্তু তোর বাসর হবে না।
কলকাতা হারবালও তোর উপর কাজ করবে না। হঠাৎ কাচের দরজায় ধীরে ঠেলে ভেতরে প্রবেশ করে দুজন একসাথে। আরজে ও সানা। মুহূর্তে সবার দৃষ্টি তাদের উপর স্থির হয়। পলকেই সারহাতের চোখ জ্বলে ওঠে। তার ডান হাতটা ধীরে ধীরে মুষ্টিবদ্ধ হয়, আঙুলগুলো তালুর ভেতরে ঢুকে যায়। নখের চাপ নিচের চামড়ায় লাগে, কিন্তু সে ব্যথা টের পায় না, কারণ এই ব্যথা ভেতরের আগুনের কাছে নিতান্তই তুচ্ছ। তার হাতের শিরাগুলো একটার পর একটা ফুলে ওঠে। অন্যদিকে ঈশানীয় সানার দিকে এমন ভাবে তাকালো যেন সে এখনই সানাকে খেয়ে ফেলবে। এদিকে ইবন তাদের দিকে তাকিয়ে ভাবছে, এই ঝাঁসির রানী আরজের সাথে কি করছে? কিন্তু পেছনে এসপিকে দেখেই তার সন্দেহ দূর হলো। হতে পারে তারা একসাথে এসেছে, কিন্তু সানাদের ভেতরে চলছে তুমুল যুদ্ধ। কেন তার সানাম অন্য একটা পুরুষের সাথে আসবে? বড় বড় শ্বাস ফেলে নিজেকে সংবরণ করছে। সানা এসে রিয়ানার সাথে বসে পড়ে। তার পাশের সিটে এসপি বসবে এমন সময় আরজে পেছন থেকে তাকে সূক্ষ্ম ধাক্কা দিয়ে সরিয়ে সানার পাশের সিটে বসে গেল। বিষয়টা কারোরই দৃষ্টিতে পড়েনি। এসপি তার দিকে তাকিয়ে মনে মনে গালি ছোড়ে। শালা জাউরা 1 নম্বরের খচ্চর। এমন মনে হচ্ছে আমি তার বউয়ের পাশে বসে খেয়ে ফেলবো। থাক বসে তুই তোর বউয়ের পাশে। সানার সব ফাইল তার কাছে, এই জন্যই বসতে গিয়েছিল, কিন্তু এই জাউরা তো জাউরাই। সে ঘুরে চলে গেল সারহাতের পাশের চেয়ারে, যেটা সারহাত রেখেছিল সানার জন্য। সে বসতেই সারহাত তার দিকে ঝুঁকে গম্ভীর স্বরে আওড়ালো, সিমরান ওই আরজের সাথে কেন এসেছে? এসপি তার ভাইয়ের এমন প্রশ্নে কিছুটা হতবিহ্বল হয়ে পড়ে। তার ভাই হঠাৎ সানার ব্যাপারে কেন জিজ্ঞেস করছে? সে মূলত তো সানার বিষয় নিয়ে কারোর সাথে আলোচনা করে না। ও তো আমার সাথে এসেছিল। পার্কিং লটে আরজের সাথে আমাদের দেখা হয়েছিল। আরজে তাকে ড্রেস সম্পর্কে জিজ্ঞেস করছিল। বাক্যখানা শ্রবণ হতেই সারহাদের রাগ কিছুটা কমে আসে। সে মুষ্টিবদ্ধ হাতটা আস্তে আস্তে খুলে ফেলে। তারপরও তার আর্যের সাথে সিমরানের বসাটা একদম ভালো চোখে নিতে পারছে না। বারবার তাদের দিকে তাকাচ্ছে। তার তাকানো নজর এড়ায়নি রিয়ানার। সে তার দৃষ্টি অনুসরণ করে সানাকে দেখে মনে মনে তাচ্ছিল্য হাসে, তবে মুখে কিছুই বলে না। মিটিং শুরু হয়, কাগজে কলম চলে, কথা বলা হয় প্রজেক্ট নিয়ে, কিন্তু সারহাদের ভেতরে একটা সিদ্ধান্ত চুপচাপ দাঁড়িয়ে যায়। এদিকে আর যে ঠোঁট কামড়ে হেসে টেবিলের নিচে রমণীর হাত শক্ত করে ধরে আছে। সানা বারবার জোর করা সত্ত্বেও সে ছাড়ছে না। জেবি প্রোডাকশন হাউসের সামনে থেকে বের হলো ইবনের পরপর 3টা গাড়ি। মাঝখানে সে সামনে ও পেছনের গাড়ি দুটোতে তার সিকিউরিটি। কিছু দূর এগিয়ে যেতেই হঠাৎ তার সামনের গাড়িটা ব্লাস্ট হয়ে যায়। চোখের সামনে এমন অগ্নুৎপাত হতে দেখে পরপর পেছনে দুটো গাড়ি থেমে গেল। ইবনের চোখে বিস্ময়। তার হাত উপরে উঠতেই বুঝলো তার কোটের পকেটে কিছু রাখা। সে সেটা বের করতেই দেখলো একটা কার্ড, যেখানে কালো কালিতে লেখা, আর একবার ব্ল্যাক হান্টারের জিনিসের দিকে তাকালে বোম এই গাড়িতেই থাকবে, দ্যাটস দ্য লাস্ট ওয়ার্নিং। কিন্তু ইবনের মনে চলছে অন্য কথা। কে এটা তার পকেটে রাখলো? তো শুধু করমর্দন করেছিল আর যে ও সারহাতের সাথে। তাহলে জেবি প্রোডাকশন হাউসের মিটিং রুমে চলছে আলাপ আলোচনা। কাগজের উপর কলম চলার খসখস শব্দ, সবার মুখের ভঙ্গি সিরিয়াস। ডিসাইড হয় আর যে ড্রিম অফ লিবার্টি মুভির মেইন থিম ইন্ডিয়াতে শুট করা হবে। বাংলাদেশে শুট হওয়া পার্টগুলো 3 কি 4 দিনের মধ্যে কমপ্লিট করে তারা ইন্ডিয়াতে চলে যাবে। মিটিং শেষ হতেই সানার ফোনে রত্নার কল আসে। আর 4 চোখে লক্ষ্য করলে সানার ফোন। কোনো মেয়ের নাম দেখেই সে অবশেষে হাত ছাড়লো সানার। এতক্ষণে সানা হাত ছাড়ানোর জন্য বহু চেষ্টা করেছে, কিন্তু আর যে ছাড়েনি। শেষমেশ সানা অনেকগুলো চিমটি কেটেছে, কিন্তু পাশে বসা মানবের কোনো হিলদোল দেখা গেল না। তার হাত ইতিমধ্যে জায়গায় জায়গায় লাল হয়ে উঠেছে সানার চিমটির তোপে। একটানা 2 ঘন্টা হাত ধরে রাখার কারণে দুজনের হাত ঘেমে নিয়ে একাকার। সানা উঠে দরজার সামনে যেতেই ইবন পেছন থেকে তাকে ডেকে ওঠে। হেই মিস ঝাঁসি কি রানী। সানা পিছনে ফিরে তার দিকে তাকালো। তার এই মুহূর্তে ভীষণ বিরক্ত লাগছে। সে ভুলে একবার গালি দিয়ে ফেলেছে, তাই বলে কি রোজ রোজ তাকে এই নামে ডাকতে হবে নাকি? খেয়ে কাজ নেই ওর লোকের। ইবন রমণীর ভাবনার মধ্যেই তার সামনে হাত নাড়িয়ে বলে ওঠে, মিস ঝাঁসি কি রানী কাহা হো গই হ্যাঁ আপ? কিছু বলবেন? অ্যাকচুয়ালি আমার পার্টির জন্য কিছু নতুন ডিজাইনিং করা স্যুট লাগবে। আপনার ডিজাইন আমার ভীষণ পছন্দের। উইল ইউ বি মাই ডিজাইনার? মানে
আমি আপনার পার্টি পোশাকের নতুন কিছু ডিজাইন দেখতে চাই। ওকে, আমি আপনাকে আমার ডিজাইনের কিছু কপি পাঠিয়ে দিচ্ছি। ওকে। ইবন হ্যান্ডশেকের জন্য তার দিকে হাত বাড়িয়ে দেয়। সানা তার হাতের দিকে তাকিয়ে শেষবারের মতন একটা হাসি উপহার দিয়ে চলে গেল। মিটিং এ কেউই তাদের খেয়াল না করলেও দুই মানবের চোখ এড়ায়নি। আর যে ওই সময় ইবনের মুখে ঝাঁসির রানী নাম শুনে জল শক্ত করে উঠে যেতে চেয়েছিল, কিন্তু রিয়ানা তাকে বাধা দিয়েছে। কি করছো তুমি ভাই? চারিদিকে এত মানুষ আর তারা প্রফেশনাল কথা বলছে। সে বসে আগুন জ্বলা দৃষ্টিতে তাকিয়ে মুষ্টিবদ্ধ হাতটা টেবিলের নিচে রেখে দেয়। অন্যদিকে সারহাদ এগিয়ে যাওয়ার আগেই এসপি তাকে থামিয়ে দিল। ব্রো, কোথায় যাচ্ছ তুমি? না, কোথাও না। কেন? আরে সব ফাইল ফেলে তুমি চলে যাচ্ছ তাই বললাম। ফাইল নাও। ও আচ্ছা। ফাইল হাতে নিয়ে সে আবারও সামনে তাকাতেই নজরে আসে রমণী সেখানে নেই। ইবন তাদের দিকে এগিয়ে আসছে। ইবন নিজের হাতখানা বাড়িয়ে দিল আরজের দিকে। সো আরজে, আবারও হেট হতে যাচ্ছ তুমি। থ্যাঙ্কস মিস্টার মির্জা। ইবন বহু কষ্টে আরজের থেকে হাত ছুটিয়ে সারহাদের দিকে চলে গেল। সেখানেও তার সাথে একই ঘটনা ঘটল। ইবন শেষবারের মতো তাদের দিকে বিরক্তিসূচক দৃষ্টি নিক্ষেপ করে চলে যায়। আরজে ও সারহাদ তার যাওয়ার দিকে তাকিয়ে ঠোঁটে ফুটে ওঠে ক্রুর হাসির রেখা। এসপি সারহাদকে সানাকে বাড়ি দিয়ে আসবে বলে বেরিয়ে পড়ে। তারপর একে একে সকলে বেরিয়ে যায়, শুধু বসে আরজে ও সারহাদ। আরজে অলরেডি সানাকে মেসেজ পাঠিয়ে বলে দিয়েছে সে যেন চুপচাপ গাড়িতে গিয়ে বসে থাকে, আর যে 5 মিনিটে চলে আসবে। আর যদি কোনো ক্রমে ভাতারির সাথে দেখে তাহলে আজ ওই ছেলের শেষ দিন হবে। জেবি প্রোডাকশন হাউসের সামনে থেকে বের হলো ইবনের পরপর 3টি গাড়ি। মাঝখানে সে, সামনে ও পিছনে গাড়ি দুটিতে তার সিকিউরিটি। কিছু দূর এগিয়ে যেতেই হঠাৎ তার সামনের গাড়িটা ব্লাস্ট হয়ে যায়। চোখের সামনে এমন অগ্নুৎপাত হতে দেখে পরপর পিছনে দুটো গাড়ি থেমে গেল। ইবনের চোখে বিস্ময়। তার হাত উপরে উঠাতে বুঝলো তার কোটের পকেটে কিছু রাখা। সে সেটা বের করতে দেখলো একটা কার্ড, যেখানে কালো কালিতে লেখা, আর একবার ব্ল্যাক হান্টারের জিনিসের দিকে তাকালে বোম এই গাড়িটাতে থাকবে। দ্যাটস দ্য লাস্ট ওয়ার্নিং। কিন্তু ইবনের মনে চলছে অন্য কথা। কে তার পকেটে রাখলো? সে তো শুধু করমর্দন করেছিল আরজে ও সারহাদের সাথে। তাহলে সে কার্ডখানা হাত দিয়ে দুমড়ে মুছে চোয়াল শক্ত করে গ্লাস দিয়ে ফেলে দিল। কল করে তার লোকদের আদেশ ছুড়ে, যে এই কাজটা করেছে 24 ঘন্টার মধ্যে আমি তাকে চাই। সানা বেরিয়ে লিফটের সামনে যাওয়ার আগেই পেছন থেকে ভেসে এলো ঈশানীর কণ্ঠস্বর। ডাইনি শুন, তোর সাথে কথা বলার মতো টাইম বা সময় কোনোটাই আমার কাছে নেই। তুই আজের থেকে দূরে থাকবি। বাক্যখানা শ্রবণ হতেই সানা শব্দ করে হেসে দিল। চোরের মায়ের বড় গলা? মানে? মানেটা হচ্ছে তোর মাথার দোষ। একে তো আমার হাজবেন্ড আমার, তার উপর তুই আমাকেই বলছিস দূরে থাকতে। হাউ ফানি। দেখ, আমাকে একদম বাধ্য করবি না, না হলে। তা না হলে তুই কি কচু করবি আমার? করে দেখা। যদি করতে না পারিস তাহলে আমি তোর কানে নিচে এমন বাজান বাজাবো না, তোর একদম এলডি হয়ে ডিওএস চলে যাবি তুই। মানে? পেছন থেকে এসপি এগিয়ে এসে দাঁড়ায়। মানে তোর লাইফ ডিস্ট্রয় হয়ে ডিরেক্ট ওপরওয়ালার শরণে চলে যাবি। সানা ঈশানীর প্রত্যুত্তর না শুনেই চলে গেল লিফটের দিকে। লিফট খুলতেই সানা প্রবেশের আগে ঈশানীর পেছন থেকে দৌড়ে তার দিকে, তার আগে ঢুকবে এমন সময় এসপি হাত দিয়ে বাধা দিল। লেডিস ফার্স্ট। পেছন থেকে সানা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে অ্যাটিটিউড নিয়ে ঢুকে গেল। এসপি ঈশানীর দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে ওঠে, নট দ্যাট কান লাগেনি। এই বলে দুজনেই তার দিকে তাচ্ছিল্যের হাসি দিয়ে লিফট বন্ধ করে চলে গেল। এদিকে দাঁত কিরমির করে দুজনের দিকে গালি ছুড়ে অপেক্ষা করলো পরবর্তী লিফটের। মনে মনে প্রতীক্ষা করে নিল, যেভাবেই হোক আরজেকে আমার চাই। কাছের দরজাগুলো একে একে বন্ধ হয়ে গেছে। করিডোরে পায়ের শব্দ মিলিয়ে যাচ্ছে নিস্তব্ধতার সঙ্গে। জেবি প্রোডাকশন হাউসের মিটিং রুমটি এখন অদ্ভুত এক শূন্যতায় ডুবে আছে। টেবিলের দুই প্রান্তে বসে আছে দুই পুরুষ, আরজে ও সারহাদ। মাঝখানের ফাঁকা জায়গাটা যেন ইচ্ছাকৃত, যেন অদৃশ্য এক সীমারেখা টেনে রাখা হয়েছে। সারহাদ চেয়ারে হেলান দিয়ে বসে,
চোখে জমে আছে এক ধরনের আগুন, যা সহজে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। আর যে বিপরীতে বসে আছে অদ্ভুতভাবে শান্ত, তার ঠোঁটে হালকা হাসির রেখা, চোখে গভীর এক নিশ্চয়তা। হঠাৎ আর যে একটা ফাইল টেবিলের উপর ঠুকে রাখে, শব্দটা ইচ্ছাকৃত ভাবে বেশি জোরে, আর যে গম্ভীর স্বরে বাক্য ছড়ে সারহাদের দিকে। শুনলাম আপনি আমার নতুন প্রজেক্টটা নিয়ে নিয়েছেন। তার কণ্ঠে বিস্ময় নেই কিন্তু অসন্তোষের ছাপ স্পষ্ট। চোখে এমন এক রুক্ষতা যেন কিছু একটা কেড়ে নেওয়া হয়েছে। সারহাদ মুখে কোনো প্রতিক্রিয়া দেখায় না, নিজেকে যথেষ্ট শান্ত রেখে প্রত্যুত্তর করে, প্রজেক্টটা খালি ছিল। ইন্ডাস্ট্রিতে খালি জিনিস দীর্ঘদিন খালি থাকে না। আর যে ঠোঁট চেপে ধরে। এজন্যই সে কাল রাতে জেবিতে গিয়েছিল। তার আঙুলগুলো টেবিলের কিনারা চেপে ধরে, চোয়াল শক্ত হয়, চোখ তুলে তাকায় সারহাদের দিকে, দৃষ্টিতে কোনো বিস্ময় নেই। প্রশ্নটা খালি নয়, প্রশ্নটা জেবি কেন? আর যে প্রশ্নে সারহাদের ভেতরে সন্তুষ্টির ক্ষণিক ঝিলিক দেখা গেল। এটাই সে চেয়েছিল, একটি দাগ মারা হাসি ঠোঁটের কোণে তার। হতে পারে জেবি কিং কিছু নিষিদ্ধ জিনিসের প্রতি হাত বাড়িয়েছে। একটা টান টান মুহূর্ত, ঘরের ভেতরের বাতাস ভারী হয়ে আসে। তারপর হঠাৎ আর যে উচ্চ শব্দে হেসে ওঠে। এই হাসি সারহাদের জন্য একদম অপ্রত্যাশিত। আর যে হাসি তার রক্তে চলত ক্রীড়ার আগুনে জ্বালিয়ে দিচ্ছে, অথচ মুখের ভাব নিরেট। কাছে ধাক্কা খাওয়া শব্দের মতো সেই ঝংকার তোলা হাসি। সে পিঠে হেলান দিয়ে বসে, কণ্ঠে একরাশ গাম্ভীর্য। আসলে আপনি ভুল বুঝেছেন, ওটা আমি নিজে ছেড়ে দিয়েছিলাম। সারহাদের চোখে এক মুহূর্তের বিভ্রান্তি, খুব সামান্য। এটা তার প্রত্যাশার বাইরে। আর যে সামনের দিকে ঝুঁকে আসে। কিছু জিনিস মানুষ ছেড়ে দেয় পরীক্ষা করার জন্য, কে কতদূর যেতে পারে। আমার জিনিস কেনানোর ক্ষমতা সৃষ্টিকর্তা ছাড়া আর কারণ নেই। তার বাক্যখানা শ্রবণ হতেই সামনের মানবের নীরবতা ভেঙে প্রত্যুত্তর আসে। আপনি ধর্মে বিশ্বাসী? এটা জানতাম না। যাকে আমি যতটুকু জানতে দিয়েছি সে অতটুকুই জানে, না কম না বেশি। এক মুহূর্তে নীরবতা। আর যে উঠে দাঁড়ায়, চেয়ারের পেছনে হাত রাখে। আর হ্যাঁ, আমি অন্যের নিষিদ্ধ জিনিসে হাত দিই না, আমার ইন্টারেস্ট সেখানে শেষ। কিন্তু আমার একান্ত জিনিসে কারো ছায়াটুকু আমি ঘৃণা করি। যা আমার তা একান্তই আমার। সারহাদ ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তার হাত দুটো মুষ্টিবদ্ধ, শিরাগুলো টান টান, কণ্ঠে আর কোনো হাসি নেই। যাক, কিছু ক্ষেত্রে আমাদের মাঝে সাদৃশ্য আছে, তবে আমার নিয়ম ভিন্ন। যা আমার তা অন্যের ছায়াতলে হলেও তা কেড়ে নিতে আমি 1 ন্যানো সেকেন্ডও দেরি করি না। সারহাদ দরজার দিকে এগিয়ে যায়, বেরিয়ে যাওয়ার আগে একবার পেছনে তাকায়। আর যে তখনও বসে অটল নিশ্চিন্ত মনে। সারহাদ সরাসরি প্রোডাকশন হাউসের সামনে চলে যায়, যেখানে তার গাড়ি রাখা। সারহাদের যাওয়ার দিকে তাকিয়ে একজোড়া তীক্ষ্ণ চোখ। আর যে মিটিং রুমের কাচের ফাঁক গুলিয়ে তাকিয়ে, ঠোঁটে ফুটে ওঠে কিঞ্চিত বাঁকা হাসি বেশ। জাস্ট উইশ আমাদের লক্ষ্য এক না হোক, কারণ আমি জয়ের থেকে ধ্বংসে বেশি বিশ্বাসী। পার্কিং লটে সানা আর এসপি আসতেই দেখা হয় রিয়ানার সাথে। সে এতক্ষণ সানার জন্যই দাঁড়িয়েছিল, কিন্তু সানার পাশে এসপিকে দেখে ভ্রুকুটি করে তার দিকে তাকানো। সানা তার দৃষ্টি বুঝে বলে, এটা আমার বেস্ট ফ্রেন্ড প্লাস সেক্রেটারি। ও, অ্যাকচুয়ালি আমার তোমার সাথে ভাইয়াকে নিয়ে কিছু কথা ছিল। এসপি গলা খাকারি দিয়ে অন্যদিকে চলে গেল। এসব লেডিস ডিসকাশনে তার কোনো ইন্টারেস্ট নেই। রিয়ানা ভনিতা ছাড়াই বলল, তুমি আমার ভাইয়ার ব্যাপারে সিরিয়াস, তাই না? রিয়ানার এমন প্রশ্নে এক মুহূর্তের জন্য থমকে যেতে বাধ্য হলো রমণী। কিঞ্চিৎ কাল পর বলে ওঠে, আই এম নট শিওর। সানার প্রত্যুত্তরে রিয়ানা ঠোঁটে হাসি খেলে যায়। বুকের বাপাশে থাকা জায়গাটা জানি তুমি কতটা শিওর। তবে আমি এতটুকু বলতে পারি, তুমি ভাইয়ের খোলস দেখে ঘৃণা করতে পারো, কিন্তু খোলস সরানো মানুষটাকে বুঝতে পারলে তুমি ভালোবাসতে বাধ্য। খোঁজ নিয়ে দেখো, তুমি কারো অন্ধকার জীবনের এক ফোঁটা আলো, বাট ইউনো অন্ধকার ছাড়া আলোর কোনো মূল্য নেই। সানা যে থাকতে চায় তাকে বেঁধে রাখাই ভালো, অযথা হাতগুলো বাধা দেওয়াই শ্রেয়। এই বলে রিয়ানা তাকে একটা হাসি উপহার দিয়ে চলে গেল। এমনিতেই সে কারোর সাথে কথা একটা বলে না, কিন্তু আজকের বিষয়টা অন্যরকম। এই কথাগুলো সে সানাকে অনেক আগে বলবে ভেবে রেখেছিল। এদিকে সানা আটকে আছে রিয়ানার বলা প্রথম কথাতে। মনে মনে আওড়ালো, রণবীর কি সত্যি কোনো খোলসে আবদ্ধ? তাহলে সে আসলে কেমন?
তার ভাবনার মধ্যে এসপি তাকে পেছন থেকে ডেকে ওঠে। এই স্বপ্নের রানী, আবার তুই কোন স্বপ্নে ডুবে গেলি? আবে ইয়ার, আমার তো একটাই স্বপ্ন, করোড়পতি होने का। मैं बनूंगी करोड़पति। मेरे चारों तरफ पैसा ही पैसा। सुबह पैसा, शाम पैसा, सना तेरा नाम पैसा। পাশে দাঁড়ানো এসপি ভীষণ বিরক্ত। উফ, উনি সারা রাত শুধু কারোর পতির স্বপ্ন দেখে, এদিকে উনি কৃপণপতি হয়ে বসে আছে। এই 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 স্বপ্ন থেকে বের হ। আরে আমি স্বপ্ন দেখছিলাম না, নিজের ভবিষ্যৎ দেখছিলাম। এইসব বাদ দে, বল ওই রিয়ানা কি বলেছে? যা বলেছে আমার মাথার 4 ইঞ্চি উপর দিয়ে গিয়েছে। কেন? আরে সব সাধু ভাষায় বলেছে। তুই বল, আমি এমন বাংলা ব্যাকরণ কি শিখেছি? এদের পুরো ফ্যামিলি এতটা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে না। আচ্ছা, তুই ওর কথা কপি পেস্ট কর, আমি তোকে বোঝাচ্ছি। ইয়ার, ও বলেছে কি, আলো অন্ধকার বেঁধে রাখা, বাধা দেয়া। বেঁধে রাখা? আমি নিশ্চিত ওই জাউরার বোন জাউরাকে বেঁধে রাখতে বলেছে। বোনও জানে তার ভাই কী রকম। তুই তুই কিন্তু ওই জাউরার সাইড নিবি না একদম, শালা 1 নম্বরের। তার বাক্যখানা সম্পন্ন করার আগেই পেছন থেকে কেউ তাকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এসপি হুড়মুড়িয়ে পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিয়ে উঠে তার দিকে গালে ছুড়বে এমন সময় ভেসে এলো আর্যের রুক্ষ কণ্ঠস্বর। তোকে বলেছি না ওর থেকে 10 হাত দূরে থাকবে। একে তোর এত কাছে, তার উপর তুই 12 ভাতেরে আমার বউয়ের কানে আমার নামে ব্রেন ওয়াশ করছিস। রেগে গেল এসপি, গর্জে উঠল সে। কেমন টক্সিক জাউরা বিয়ে করেছিস দেখেছিস না? তার বাক্য অসম্পূর্ণ রয়ে গেল। তার আগে আর্য আঙুল উঁচিয়ে তাকে সতর্ক করে দিল। তুই আমার বউয়ের নাম মুখে নেবে না। দেখেছিস কটকটি? এ নাম আরও আগে বলবি না। দেখেছিস পেস্ট? এ নাম তো আরও আগে ভুলেও মুখে আনবি না। এসপি এবার বিরক্তির চরম পর্যায়ে। শালা জাউরা, তাহলে আমি ডাকবো কি ওকে? তুই কি মিসেস জাওয়ান বলবি? না না, মিসেস জাওয়ানও ভেজাল। তুই বরং ওকে নারী ডাকবি। এসপি হতবাক, চোখ বিস্ময় কোটরের বাইরে। তোর বউ আমার থেকে 2 বছরের ছোট। আর যে পাশে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে তাকালো, যে দিন দুনিয়া ভুলে সামনের দিকে তাকে তার দিকে আদেশ ছড়ে। ওয়াইফি, তুমি আজ থেকে ওকে নানা বলে ডাকবে। গট ইট? এটা শুনতেই এসপির এই জাউরাকে কেলাতে ইচ্ছা করছে। কেমন তাকে মামাও না, ডিরেক্ট নানা বানিয়ে দিল। সানের ভাবনার বিচ্ছেদ ঘটায় সে বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করলো সামনে 2 মানবের উপর। তার এই মুহূর্তে কোনো ধ্যান জ্ঞান নেই এদের ঝগড়ায়, কেননা রমণীর মাথায় চলছে আর এক শয়তানি বুদ্ধি। সে এক দৃষ্টিতে তাকিয়ে এসপির কালো জিপের দিকে। এ পর্যন্ত সে এটাকে একদিনও চালায়নি। তাদের ঝগড়ার সুযোগেই সে গাড়িতে উঠে গেল। পাশে দাঁড়ানো 2 মানব তাকে খেয়াল করলো না। সানা গাড়িতে উঠে গাড়ির ইঞ্জিন স্টার্ট দিয়ে গাড়ির কাঁচ নামিয়ে তাদের দিকে বাক্য ছড়ে। Hey boys, enjoy your angry time. I mean, quarrel time with each other. I'm going to enjoy a long drive. আর যেও এসপির চোখ ছানা বড়া হয়ে গেল সানার হাতে গাড়ি দেখে। দুজনে একসাথে চিৎকার করে উঠল। নো, স্টপ। তারা দৌড়ে সানাকে আটকানোর আগেই সানা ধোঁয়া উড়িয়ে ছুটে গেল। এসপি চিৎকার করে উঠল, আমার গাড়ি আজ শেষ। আর আমার বউয়ের কিছু হলে তুই শেষ। শালা, আমার কি দোষ? আর যে এক মুহূর্ত কালক্ষেপণ না করে নিজের গাড়ির দিকে চলে গেল। এসপি তার গাড়িতে ওঠার আগেই আর যে সাথে এসপি তড়িঘড়ি করে বলে ওঠে, শালা, তোর বউ আগে না শত্রু আগে? আগে বউ দেখে নে, তারপর তোকে পরে দেখে নেব। এসপি গাড়িতে উঠতেই আর যে এক টান দিল সানার গাড়ির পেছনে। রমণী এতক্ষণে অনেক দূর চলে গিয়েছে। পাশে বসা এসপি তার দিকে আদেশ ছুড়ে, কি গাড়ি চালাচ্ছিস? গরুর গাড়ির মতো ঠেলা গাড়ি? দেখ, ওইদিকে তোর বউ ডিরেক্ট বুলেট প্রুফ ট্রেন চালাচ্ছে। এটা শুনতেই আর যে নিজের গাড়ির ফুল স্পিড বাড়িয়ে দিল। সে এতক্ষণ সানার লোকেশন সেট করছিল। এত স্পিড দেখে এসপির চোখ বেরিয়ে আসার উপক্রম। সে চিৎকার করে ওঠে, আব্বে জাউরা, স্পিড কমা, তোর বউ স্বর্গে যাচ্ছে না। তো আমি নিশ্চিত এত স্পিডে গাড়ি চালালে আমরা ডিরেক্ট নরকে চলে যাব। তোর বউ পাগল, তুই আরো বড় পাগল। হে উপরওয়ালা, বারবার আমি কেন এই পাগল বউ জামাইয়ের সাথেই বসি? কেন ভাই, স্পিড কমা। গুলশানের পিচঢালা রাস্তায় তেজে ঘোড়ার মতন ছুটে চলছে পাশাপাশি 2টো গাড়ি। একটা এসপির কালো জিপ, অন্যটা আর্জের রলস রয়েস। আর্জের পাশে বসে থাকা এসপির বুকের ডান পাশে হাত।
সে যতবার এই জাউরাকে গাড়ির স্পিড কমাতে বলছে, ততবার যদি উপরওয়ালাকে ডাকতো, তাহলে এতক্ষণ এই জাউরার গাড়ি ব্লাস্ট হয়ে যেত। কিন্তু সে এখন এমন পর্যায়ে এই দোয়া করতেও পারবে না, কারণ এতে তারই লস। এখনো বিয়ে করেনি সানিটাকে, 10-12টা বাচ্চা হয়নি, কত স্বপ্ন বাকি এখনো। কিন্তু এখন মনে হচ্ছে তার এগুলো স্বপ্নই থেকে যাবে এই দুই পাগল জামাই বউয়ের চক্করে। অল্প বয়সে ইন্তেকাল নামক পরোটা খেতে হবে। কতই বা বয়স হবে তার? এই তো চলছে 23-এর ঘর। সে তো ভেবেছিল পৃথিবীতে একজনই এমন উল্টা পাল্টা গাড়ি চালাতে পারে, কিন্তু তার ভাবনাকে মিথ্যা প্রমাণ করে দিল এই জাউরা। তার ভাবনার মধ্যেই আবারও ভেসে এলো আরজের কাতর কণ্ঠস্বর তার প্রেয়সীর জন্য। জান প্লিজ স্টপ দ্য কার। নাক মুখ কুঁচকে এসপি তার দিকে তাকালো। এই নিয়ে মনে হয় 100 বারের উপরে আরজে তাকে এইভাবে ডেকেছে, কিন্তু ওই রমণীর তো খবরই নেই। পাশের সিটে বাচ্চা দেখতে পাচ্ছিস না? কী সব বিবাহিত ওয়ার্ড ইউজ করছিস? আর তোর কোন অ্যাঙ্গেলে দেখে মনে হচ্ছে যে তোর জান স্টপের মুডে আছে? তোর জান আমার গাড়ি ওড়ানোর ফুল মুডে আছে। শালা 12 ভাতের বাচ্চা, মুখে টেপ লাগিয়ে বসে থাক, তাহলে আমি তোকে লাথি মেরে ফেলে দেবো গাড়ি থেকে। সুইটহার্ট, গাড়ি থামাও। এইসব সুইট ওয়ার্ল্ড তোর বউয়ের ওপরে কাজ করবে না। আবার তুই কথা বলেছিস? না না, আমি কিছুই বলবো না, একটা কথাও বলবো না। শুধু আমার গাড়ির কিছু হলে আমি উপরওয়ালার কাছে তোর বউয়ের নামে মামলা ঠুকে দেব। আর যে কিছু না বলেই গাড়ির সিক্রেট বক্স থেকে বন্দুক বের করে এক হাতে স্টিয়ারিং সামলে অন্য হাতে এসপির দিকে বন্দুক তাক করলো। এবার বল 12 ভাতারে কি বলবি? এসপি বন্দুক দেখে মনে মনে শখ খানিক গালি দিয়ে মনে মনে আওড়ায়, শালা তুই একদম প্রোম্যাক্স লেভেলের জাউরা, না হয় গাড়িতেও কেউ বন্দুক নিয়ে ঘোরে নাকি? কিন্তু মুখ ফুটে অন্য কথা। না না জীবন, আপনি চাইলে আমি নানিজানকে থামাতে পারি। তুই নানি বলেছিস ভালো কথা, কিন্তু নানির সাথে জান কেন লাগিয়েছিস? নানিমা বল। এবার রেগে গেল এসপি ভীষণ, মানে সে যা বলবে তার একটা ভুল বের করবে এই জাউরা। শালা, এই সিরিয়াস মোমেন্টেও তোকে জ্বালাতে হবে? তুই আমার বউকে জান কেন বলবি? আবে ইয়ার, আগে নানিও ছিল। আচ্ছা ওকে থামা, তাহলে আমি গুলি করে তোর খুলি উড়াবো। আর হ্যাঁ, তুই ওর নাম ভুলে মুখে নিবি না। এসপি কাঁদো কাঁদো মুখ করে সানার দিকে হাত ছড়ে। নানি জীবন, কোথায় যাচ্ছেন? ওই পাশে রমণীর থেকে আসে নির্বিকার জবাব। সফলতার দিকে। আমরা ধ্বংসের রাস্তায়, আর তোর বউ বলেছে সে যাচ্ছে সফলতার দিকে। তুই চুপচাপ ওকে থামতে বল, না হলে তোর। মনে আছে, বলতে হবে না। এবার সে জোরে ডেকে ওঠে। ওই কটকটের বাচ্চা, তাড়াতাড়ি গাড়ি থামা, না হলে আমি তোর জাউরাকে বলে দেবো তুই ছোটবেলায় লেবু চুরি করে খেয়েছিস। পাশে থাকা আরজে চোখ বড় বড় করে তাকায়। কি? আমার বউ এরকম কাজ করতেই পারে না? নিশ্চয়ই তুই ইন্ধন জুগিয়েছিস। এসপি তার কথায় কান নেই, সে আবারও চিৎকার করে ওঠে। আর হ্যাঁ, এটাও বলে দেবো তুই স্কুলে একটা ছেলেকে লাভ লেটার দিয়েছিস। বাক্যখানে শ্রবণ হতেই আরজে হঠাৎ গাড়ি থামিয়ে দিল। আচানক গাড়ি থামতে এসপি ছিটকে সামনে পড়ে গেল, আর একটু হলেই তার মাথাটা যেত নিশ্চিত। গর্জে উঠল পাশে মানবের ওপর। কি রে, লাভ লেটার দিল তোর বউ, আর তুই কেন গাড়ি থামালি? ও কাকে ছেড়ে দিয়েছিল? এসপি আরজেকে গান লোড করতে দেখে চোখ বড় বড় করে তড়িৎ গতিতে বলে ওঠে। বিশ্বাস কর, ওই ছেলে তোর বউয়ের চিঠি পড়ে হাসতে হাসতে ইন্তেকাল পরোটা খেয়েছে। তারপর থেকে ওই ছেলেকে আর স্কুলের আশেপাশেও দেখা যায়নি। কে ছিল ওই চিঠিতে? তোর বউ লিখেছে ওই ছেলেকে দেখলে নাকি তোর বউয়ের অক্সিজেন আটকে আসে। কথা এটা না, কথা হলো তুই কেন ওকে আটকালি না? গেট রেডি টু ডাই নাও। এসপি বিস্মিত চোখে থাকে। মানে কি এই জাউরার? এখানে তার দোষটা কোথায়? সানা তো বন্ধুদের সাথে বাজি লেগে দুষ্টুমি করে দিয়েছিল, ওই মুহূর্তে তার খেয়াল ছিল না পাশে এই জাউরা বসা। কিভাবে যে মুখ ফসকে বলে ফেলেছিল, এখন কি হবে তার? আর যে এসপির মাথায় বন্দুক তাক করতে এসপি করুণ স্বরে বলে। শালা, তুই এই লেভেলের জাউরামি করিস না, ওপরওয়ালা সইবে না। আমি তোর বউয়ের কাছে বিচার দিব তোর নামে। বেঁচে থাকলে তো বিচার দিবি।
এসপি সামনে তাকাতেই নজরে আসে সানা দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে। দেখ, সামনেই তোর বউ তার স্কুলের এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে। এটা শুনতেই আর যে তড়িৎ গতিতে সামনে তাকালো, যেখানে দেখা যাচ্ছে সানা গাড়ি থামিয়ে কারোর সাথে কথা বলছে। এটা দেখতেই তার মাথায় যেন রক্ত চড়ে গেল। সে চোয়াল শক্ত করে এসপিকে ছেড়ে বন্দুক নিয়ে বেরোতে যাবে গাড়ি থেকে, এমন সময় এসপি খেয়াল করলো সামনে আর কেউ না, তারই কাটাপ্পা মামা খুঁজদিল ফারুকি। সে তাড়াতাড়ি আরজেকে আটকায়। আই আই জাউরা, জাউরা দাঁড়া। এইটা আমার না হওয়া শ্বশুর রে। তুই ওনাকে নির্বিঘ্নে মারতে পারিস, কিন্তু আমি ওনার মেয়েকে বিয়ে করে নেই তারপর। আরজে থেমে কপাল কুঞ্চিত করে তার দিকে তাকিয়ে সামনে তাকাতেই নজরে এলো সানা একটা মেয়েকে সাথে নিয়ে গাড়িতে উঠছে। পাশে মেয়েটাকে? ওটা তোর না হওয়া নানি। যখন তো নিজের বউ আছে তখন তুই আমার বউয়ের পেছনে পড়েছিস কেন? শালা এখনো হয়নি। তাহলে তুই এখানে বসে আছিস কেন? তুই বুঝতে পারছিস না? আমার মামা তোর মতোই জাউরা, আমাকে দেখলে মেয়ে দেবে না। আরজে ভ্রুকুচকে তার দিকে তাকালো, মুহূর্তে ধরে ফেললো এসপির কাণ্ড কারখানা। ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে বলে ওঠে, যাক, তাহলে আমি ছাড়া অন্য কেউ তোকে ভালো মতো বুঝতে পেরেছে। তোর মামার সাথে কথা বলতে হবে দেখছে, যাতে তোকে মেয়ে না দেয় কখনো। মুহূর্তে এসপির মুখের হাসি গায়েব হয়ে গিয়েছে। অন্যদিকে সানা খুসদিল ফারুকের সাথে কথা বলে সানিটাকে নিয়ে গাড়িতে উঠে বসে। সে সানিটার জন্য এসেছিল চৌধুরী মহলে। সানা গাড়ি স্টার্ট দিয়ে কিছু দূর যাওয়ার পর আরজের গাড়ির সামনে চলে আসে। আরজে গাড়ি থামিয়ে এসপির দিকে তাকায়। বারো ভাতারি, তুই তোরটা নিয়ে যা, আমারটাকে আমারে দিয়ে যা। ওকে জাউরা। এই বলে এসপি তার দিকে হাই ফাইভের জন্য হাত বাড়াতে আরজের কড়া দৃষ্টি দেখে হাত নামিয়ে মনে মনে গালি দিয়ে নামে তার গাড়িতে চলে গেল। সে যেতেই সানা নেমে চলে আসে। সে কারো প্রেমের মধ্যে বাম হাত ঢোকাতে চায় না। সানা আরজের গাড়ির কাছে এসে দরজা খুলে উঠে যাবে, তার আগেই আরজে তাকে একটানে নিজের কোলে বসিয়ে গাড়ি উল্টো দিকে নিয়ে চলে গেল। এসপি কখন থেকে পাশে বসে রমণীকে লক্ষ্য করছে। চোখে মুখে গাঢ় মেকআপের আস্তরণ, যার কারণে রমণীকে একটু বেশি সুন্দর লাগছে। এমনিতে সে একদম দুধে আলতা, তার উপর মেকআপ, একদম পুতুলের মতন লাগছে। কপালে ভাঁজ ফেলে রমণীর দিকে প্রশ্ন ছুড়ে, এত সাজসজ্জার কারণ কি? সানিটা তার প্রশ্নের প্রত্যুত্তরে লাজুক ভঙ্গিতে হেসে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। মুহূর্তে শব্দদোষীর কাণ্ড এসপির মাথায় খেলে গেল। সে ঠোঁট কামড়ে হেসে বলে ওঠে, যাকে দেখানোর জন্য সেজেছিস সে দেখে নিয়েছে, এখন এইগুলো টিস্যু দিয়ে মুছে ফেল। এই বলে সে টিস্যুর বক্সটা সানিটার দিকে এগিয়ে দিল। মূলত এসপি চায় না সানিটার এই রূপ সে ছাড়া আর কেউ দেখুক। সানিটা হতবাক নয়নে তার দিকে তাকালো। কি বলছে এই লোক? সানার মেসেজ পাওয়ার সাথে সাথে সে সাজতে বসেছে, প্রায় 1 ঘন্টা লাগিয়ে সেজেছে, এখন নাকি এগুলো মুছে ফেলবে। এসপি সানিটার দৃষ্টি অবলোকন করে বুঝতে পেরেই বলে ওঠে, আচ্ছা মুছতে হবে না, মাস্ক লাগিয়ে নে। আমার কাছে মাস্ক নেই। এসপি কিছু না বলে সামনে একটা দোকানের সামনে গাড়ি থামিয়ে রমণীর দিকে তাকিয়ে বলে, চুপচাপ গাড়িতে বসে থাক, আমি আসছি। এসপি দোকান থেকে কয়েকটা মাস্ক ও সাথে বিভিন্ন রকমের চকলেট, চিপস, আচার কিনে এনে তাকে দিল। ফারহাদ ভাই, তুমি একটা কথা না বলে চুপচাপ মুখে লাগিয়ে তারপর শপিং মলে যাবি। সানিটা কথা বাড়ালো না আর। সে জানে এসপি তার কথা শুনবেও না, তবে সে নিজের পছন্দের চকলেট আর আচার দেখে খুশি হয়ে গেল। এসপি রমণীর উৎফুল্লতায় ভরা চেহারা অবলোকন করতেই তার ঠোঁটের কোণে প্রশান্তির হাসি খেলে গেল। গাড়ি আবারও চলতে লাগলো, উদ্দেশ্য পুলিশ প্লাজা, কনকর্ড শপিং হল। আর যে একটা শুনশান রাস্তায় এনে গাড়ি থামায়। সানা চুপচাপ তার কোণে বসেছিল। রমণী ভালো মতোই জানে সে শতবার বললেও আর যে তাকে নামাবে না, তাই চুপটি মেরেই বসেছিল। গাড়ি থামিয়ে আর যে কোনো আগমনী বার্তা ছাড়াই এক হাত রমণীর জামার ভেতর ঢুকিয়ে খামচে ধরলো রমণীর উন্মুক্ত কোমর। মুহূর্তে মাথায় কুঁকড়ে উঠল সানা। অন্য হাতে চেপে ধরলো রমণীকে গাড়ির হেডবোর্ডের সাথে। মানবিক প্রতিবাদের সময়টুকু পায়নি। তার কণ্ঠস্বর থেকে কোনো বাক্য নিঃসৃত হওয়ার পূর্বে আর যে হেসে সে বলে ওঠে, কোন ছেলেকে ছেড়ে দিয়েছিলে তুমি? মানে কোথাকার ছেলে? মানে ওই বারো ভাতারি বলেছিল তুমি কাউকে চিঠি দিয়েছিলে, আর চিঠিতে বলেছিল ওই ছেলেকে দেখলে নাকি তোমার অক্সিজেন আটকে আসে। সানা মনে করার অনেক চেষ্টা করলো। না,
তার মনে পড়ছে না সে কাউকে চিঠি দিয়েছিল কিনা। এমনিতেই তার ভোলার রোগ আছে, তার উপর কবে না কবেকার কথা, এটা কি মনে থাকার কথা নাকি? তারপরও এই লোককে চালানোর একটা সুযোগ মিস করতে চায় না সে, তাই নিরেট স্বরে বলে ওঠে। হলেও হতে পারে, আমার মনে নেই। রমণীর এমন নির্বিকার প্রত্যুত্তরে সামনের মানবের রাগ আরো এক ধাপ বেড়ে গেল। দাঁতে দাঁত খিচিয়ে বলে ওঠে। আচ্ছা তাই নাকি? এখন আমি তোমাকে দেখাবো অক্সিজেন কিভাবে আটকে আসে। সে সানাকে আর কিছু বলতে না দিয়ে হামলে পড়লো তার অধরে। নিজের সবটুকু রাগ ঢেলে লুফে নিল রমণীর ওষ্ঠজোড়া। সানা বাধা প্রদান করার জন্য হাত বাড়াতেই আর যে অন্য হাতে মুঠোবন্ধী করে নিল তার হাত জোড়া। বসিয়ে দিল মৃদু কামড় রমণীর অধরে। কিঞ্চিত কাল যেতেই রমণীর শ্বাস আটকে আসার জোগাড়। সে ছোটার আপ্রাণ চেষ্টা করলো, আর যে তাতে কোনো হেলদোল দেখা গেল না। 10 মিনিট অতিবাহিত হওয়ার পর আর যে ছেড়ে দিল। রমণীর অবস্থা বেহাল। সে বড় বড় শ্বাস নিয়ে নিজেকে সামলে আর্যের দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করলো। আর যে রমণীর হাত জোড়া ছেড়ে নিজের হাতের উল্টো পিঠে ওষ্ঠ মুছে নিজের ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়েই বলে ওঠে। অক্সিজেন এইভাবে আটকে আসে, বুঝতে পেরেছো? তা অসভ্য নির্লজ্জ বেহায়া। এই বলে সানা নিজের হাত বাড়িয়ে আর্যকে থাপ্পড় দেওয়ার আগেই তার মনে পড়ে গেল আর্যের বলা ওই দিনের কথাখানা। তাই নিজের হাত নামিয়ে নিল। আর্যে তার দিকে তাকিয়ে নিচু স্বরে আওড়ালো। কি হলো, থেমে গেলে কেন? বাই দ্য ওয়ে, তুমি কাজটা ক্লাস 9-এ করেছো। আপনি কি করে জানলেন? ওয়াইফি, আমি তোমার ব্যাপারে সব জানি। তুমি বন্ধুদের সাথে চ্যালেঞ্জ লেগে ওই ছেলেকে চিঠি দিয়েছিলে, কিন্তু তারপর থেকে ছেলেটাকে আর দেখা যায়নি। অ্যান্ড আই নো তোমার সব কিছুই মনে নেই। তুমি একদম ভুলো মনে। তাহলে আপনি এতক্ষণ অভিনয় করেছেন? এভাবে আমি অভিনয় সেরা অ্যাওয়ার্ড পাইনি। এসব কিছুর মানেটা কি জানতে চাই আমি। আমাকে চুমু খেতে দিলে আমি বলবো। রমণী অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। তাহলে আমি জানতে চাই না। কিন্তু আমি চুমু খেতে চাই, আর তুমি আমাকে আটকাতে পারবে না। সানা তার দিকে কটমট দৃষ্টি নিক্ষেপ করে মনে মনে ভাবলো, সে তো সত্যি আটকাতে পারবে না। যেই লেভেলের বডি বানিয়েছে, একটা দিলেই তাকে খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাবে। আর যে ততক্ষণে রমণীকে কাছে টেনে নিয়ে তার হৃদয়ে মুখ ঢুকিয়ে দিল। সেখানে একটা কামড় বসাতেই সানা ব্যথায় নাক মুখ কুচকে ঘুরছে ওঠে। স্টপ ইট রণবীর, আপনি ব্যথা দিচ্ছেন আমায়। আর যে মুখ তুলে তার দিকে তাকালো, নেশালো কণ্ঠে শুধালো। এগুলো ব্যথা না ওয়াইফি, এগুলো স্বামীর ভালোবাসা। ভালোবাসেন আমাকে? আর যে হঠাৎ রমণীর এমন প্রশ্নে কিছুটা অপ্রস্তুত প্রাণে তাকে অবলোকন করলো। পর মুহূর্তে আবারও তার কেশে মুখ ডুবিয়ে প্রশ্ন ছড়ে তার দিকে। তুমি? কোনো জবাব এলো না বিপরীত পক্ষ থেকে, বরং সানা অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। আর যে ঠোঁটের কোণে পাকা হাসি ফুটিয়ে তার কানের লতিতে হালকা কামড় দিয়ে পুরুষালী হাসকি স্বরে ফিসফিসালো। I know you hurt, even when you don't say a word. চলো, বাকিটা রাতের জন্য। এখন এই 12 তারিখে হারাতে হবে, তার আগে আমরা শপিং মলে পৌঁছাবো। এখন নামায়? চুপচাপ এইভাবে বসে থাকবে, নাহলে আমি রাতের জন্য অপেক্ষা করব না। রমণী তার দিকে ঝাঁঝ মেশানো দৃষ্টি নিক্ষেপ করে সাপের মতন ফুঁসে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। আর যে তার অবস্থা দেখে নিজের দন্ত দিয়ে ঠোঁট কামড়ে হেসে গাড়ি স্টার্ট দিল। উদ্দেশ্য পুলিশ প্লাজা কনকর্ড শপিং মল। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।